হোমিওপ্যাথিক ট্রিটমেন্ট মেথড। আমি টপিকটা দিয়ে দিলাম এনে, এবং এই ক্লাসিফিকেশন হলো প্র্যাকটিক্যাল ক্লাসিফিকেশন, বইপত্রের ক্লাসিফিকেশন না। আজকের এই 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 পুরো আলোচনাটাই হবে বাস্তবে আপনি কি পাবেন ট্রিটমেন্ট করতে যায়, এবং এইটার প্রত্যেকটা ধরন অনুযায়ী, ক্লাসিফিকেশন অনুযায়ী আপনি কিভাবে চিকিৎসাটা করবেন। তো আমরা এখন ক্লাস শুরু করে দিই আল্লাহ ভরসা। আর বাদ বাকি যারা আছে তারা পরবর্তীতে ভিডিও দেখে নিতে পারবে। গত সপ্তাহে আমরা ক্লাস করছি এবং সেখানে ডিসকাস করা হচ্ছে মেন্টাল ডিসঅর্ডার গুলা কোনটা। মেন্টাল ডিসঅর্ডার এটা খুব গুরুত্বপূর্ণ ক্লাসিফিকেশন বোঝার জন্য। মেন্টাল ডিসঅর্ডার মানে মেন্টাল সিমটমস, মেন্টাল ইলনেস, মেন্টাল স্টেট, এগুলা নিয়ে আমরা গত সপ্তাহে আলোচনা করছি। আসলে ধারাবাহিকভাবে করলে জিনিসটা খুব সুন্দর হয়, প্রখর হয়, এই কারণে পর এই ক্লাসগুলো রাখা হচ্ছে। আজকে আমরা যদি আপনি যদি মেন্টাল ডিসঅর্ডারের ক্লাসিফিকেশন আমরা সর্বপ্রথম অর্গানম থেকে শুরু করব, তারপর একটা পর্যায়ে যায় মেডিকেল ক্লাসিফিকেশন আমাদের লাগবে, খুব বেশি লাগবে তা না, খুব এক্সটেন্সিভ লাগবে তা না, আমি উল্লেখ করে দেব। তো যে প্রসঙ্গটা নিয়ে প্রথম কথা বলতে হলো তা হলো এই, আমরা ক্লাসিফিকেশনটা কিভাবে করবো। হানিম্যান কিভাবে করছেন, হানিম্যান মাত্র দুইটা ভাগ করছেন। মেন্টাল ডিসঅর্ডার অ্যাকচুয়ালি হানিম্যানের দৃষ্টিকোণ থেকে মেন্টাল ডিসঅর্ডার আমাদের শারীরিক রোগের থেকে আলাদা কিছু নয়, এই জিনিসটা ভুললে চলবে না। গত ক্লাসে আমি এটা ডিসকাস করছি যে মনের একটা অঙ্গ ধরা হয় হোমিওপ্যাথিতে, আমার হাতে যেমনি রোগ হইতে পারে, আমার ব্রেনে যেমনি রোগ হইতে পারে, আমার লাঙে যেমনি রোগ হইতে পারে, আমার মনের সেরকম রোগ হইতে পারে, আমার ইমোশনে সেরকম রোগ হইতে পারে, মানে ডিসঅর্ডার হইতে পারে, বিশৃঙ্খলা আসতে পারে। তো কাজে হানিম্যানের দৃষ্টিকোণ থেকে কিন্তু এটা আলাদা করে ক্লাসিফিকেশন করার বিষয়বস্তু নয়, কিন্তু হানিম্যানের একটা বেসিক ক্লাসিফিকেশন আছে, তা হচ্ছে একটা হচ্ছে যে আমরা যেটা বলি হলো ফলস শিরোরোগ, মিথ্যা শিরোরোগ, সিউডো ক্রনিক ডিজিজ, যেটা আসলে ক্রনিক ডিজিজ নয়, ইভেন ডিজিজও নয়, আসলে শিরোরোগই নয়, এই একটা ব্যাপার থাকে। আরেকটা হলো এই বেসিক এই ক্যাটাগরিটা করছে দেন। একটা হলো সত্যিকারের রোগ, আরেকটা হলো সত্যিকারের রোগ নয়, সিচুয়েশনাল বা বিভিন্ন ধরনের হ্যাজার্ড থেকে তৈরি হওয়া। সাপোজ একটা উদাহরণ দিচ্ছি, খুব স্ট্রেসে আছেন, মেজাজ খুব খারাপ হয়ে গেছে, সাময়িক একটা ব্যাপার। এখন যদি কেউ ধরে যে এটা এই যে ইরিটেবিলিটি, এটা খুব একটা সাংঘাতিক ক্রনিক রোগ, মেন্টাল সিমটমস, কাজের কারণের মধ্যে যদি ইরিটেবিলিটি দেখা যায়, আমরা ধরুন যে আরে বাবা তার তো মেন্টাল ফাংশনটা, মেন্টাল ফ্যাকাল্টিটা এফেক্টেড হয়েছে, এবার দেওয়া ওষুধ দূরাই, এবং রেপার্টরিতে এটা সবার আগে নেবে, এই ভুল হয়ে গেল, মারাত্মক ভুল হলো। এই যে আমি বলি মেন্টাল সিমটমস নেওয়ার বেলায় খুব সাবধান, হ্যাঁ। পাওনির হোসেন হানিম্যানের সরাসরি শিষ্য আছে, মেন্টাল সিমটমসে তিনি মোটেও কম গুরুত্ব দিতেন না, মোটেও কম গুরুত্ব দিতেন না। কিন্তু এই লোক রেপার্টরি করার সময় আপনি দেখবেন গুটি কয়েক মানসিক লক্ষণ রাখছে, এবং এটা কিন্তু হানিম্যান দেখছেন যে তিনি এই কাজটা করতেছেন, তার ভূমিকাটা হানিম্যানের দেওয়া। তিনি মেন্টাল সিমটমস অত বেশি নিলেন এবং তার স্টুডেন্টদের তিনি কইতেন যে দেখো এটা তুমি বুকে হাত দিয়ে বলতে পারবা যে তুমি তোমার ঘনিষ্ঠ, তোমার ওয়াইফ তুমি ভালো মতো চিনছো এ পর্যন্ত। তো কাজে খুব প্রখর, সুস্পষ্ট, পরিচ্ছন্ন মেন্টাল সিমটম যদি না হয়, তা অনেক সময় আমাদের মিসলিড করতে পারে। এর গুরুত্ব, মেন্টাল সিমটমস এর গুরুত্ব কিন্তু কম নয়, হাইস্ট গুরুত্ব সত্য। কিন্তু যদি একটা অস্পষ্ট মেন্টাল সিমটমস হয় আর যদি স্পষ্ট জেনারেল সিমটমস হয়, তাহলে কোনটার গুরুত্ব বেশি? ইউনিভার্সালি অ্যাকসেপ্টেড সুস্পষ্ট জেনারেল ফিজিক্যাল জেনারেল সিমটমস এর গুরুত্ব বেশি, বা অস্পষ্ট মেন্টাল সিমটমস কিংবা কোয়ালিফাইড পিকুলিয়ার লোকাল সিমটমস, ফিজিক্যাল সিমটমস, সেখানে
অস্পষ্ট মেন্টাল সিমটমস এর চাইতে কোয়ালিফাইড ফিজিক্যাল বা কিনোট সিমটমস বা যা বলেন আপনি ক্যারেক্টারিস্টিক সিমটমস বা আনকমন রেয়ার সিমটমস এর গুরুত্ব ক্ষেত্র বিশেষে বেশিরভাগ সময় বেশি হয়ে যায়। তাহলে আমরা দেখতেছি ক্ল্যারিটি খুব গুরুত্বপূর্ণ বিষয় মেন্টাল বিষয়টার ক্ষেত্রে। মানসিক এবং ইমোশনাল লক্ষণের ক্ষেত্রে ক্ল্যারিটিটা খুব গুরুত্বপূর্ণ বিষয়। আরেকটা ব্যাপার আছে দেখেন কতভাবে মেন্টাল সিমটমসটা কনফিউজিং হতে পারে। ধরেন আহ বস গালি দিয়ে দিল। একজন একটা জায়গায় ৩ জন ব্যক্তি চাকরি করে, একই সমান গালি ৩ জন ব্যক্তিরে দিল। এই ৩ জনের এক্সপ্রেশন ৩ জনেই রাগাইছে। ৩ জনেই রাগাইছে, ৩ জনের এক্সপ্রেশন এক হবে না। সাপোজ একটা উদাহরণ দিচ্ছি, পরপর ৩ টা ওষুধ সবসময় এটা ট্রায়ো হিসেবে ব্যবহার হয় এবং সত্যিকারেই আসে যে ক্লিনিকে। আমি দেখছি এটা খুব ভালো। স্ট্যাবিসেগ্রিয়া, কোলোসিন, কস্টিকা। স্ট্যাবিসেগ্রিয়ার যে গালি দিছে সে কি করছে পুরাটা হতো না। কিন্তু এগুলো জিজ্ঞেস করছে বাবা তোমার বস ডাকবে কি করে? না, না একটা ভুল হয়েছিল। স্বাভাবিক বস মানুষ। আস্তে, আস্তে করবে। বস মানুষ ভুল হয়েছিল একটু বকাবাজি করছে। ব্যাপার না। কিন্তু মনে, মনে কিন্তু সে ওয়ান্টেড অনার। তার কিন্তু আত্মসম্মানে ব্যাপক লাগছে। কেউ বাপের সাধ্য নাকি তার মুখ দেখে বুঝবে। অলরেডি সেও ভুলে গেছে গা। তার সাবকনসিয়াসে গেছে। কিন্তু নিজেও মনে নাই। সে কিন্তু বিটারনেস আসে না। স্ট্যাবিসেগ্রিয়ার কখনো বিটারনেস তৈরি হয় না ভিতরে। কিন্তু সাবকনসিয়াস পুরা দিতে এতটুকু গভীরে চলে যায়। তো কাজেই সচেতন মনে কখনোই বিটারনেস থাকে না। এটা হলো স্ট্যাবিসেগ্রিয়া। অপরদিকে কোলোসিন তারে জিজ্ঞাসা করা হইল। অন্যায়ভাবে করছে। কিন্তু স্ট্যাবিসেগ্রিয়া হজম করছে। বকাটা দেওয়া তার উচিত হয় না ওই করতে। তারপরেও কোলোসিন যদি অন্যায়ভাবে করে থাকে, আইসা বইসা থাকবো চুপ করে। দাঁতে দাঁত কামড়। যেই মাত্র কেউ জিজ্ঞাসা করছে যে কি হইছে? আপ গালি একটা দিয়ে এই করলো, অন্যায় করছে এই সেই রাগারাগি ফাড়াফাড়ি করবো কতক্ষণ। ওইটা যে জিজ্ঞাসা করবার আইছে, হ্যাঁ এই করলো সেই করলো পাবো না আমি। কোলোসিন এক্সপ্রেস করবে কিন্তু খুব চাপা ভাবে। মানে পুরো ইফেক্টটা তার শরীরে গেতাছে, ঢাকাইতাছে। বোঝা যায়। পিটারনেস সব তখন একদম ফাইডা বের হবে। কোলোসিন ইভেন অসুস্থ পর্যন্ত হয়ে যাবে, পেট ব্যথা শুরু হয় এই সেই নানান কিছু শুরু হবে। গ্যাস ট্যাস হয়ে যাবো নানান কিছু হবে। এটা হলো কোলোসিন। অপরদিকে কস্টিকাম ও কস্টিকামরে জিজ্ঞাসা করার লাগবে না। ও ভিতরে যখন দেখছে যে অন্যায় ভাবে ওরে ধরছে ও সেই ভিতরেই চিল্লাচিল্লি শুরু করবো। বসের কি গলা ওর গলা বেশি হতে পারে। যে সত্যিকারের কস্টিকাম হয়। আপনি কেন এটা জিজ্ঞাসা করলেন? লজিক্যালি ধরবে খুব শক্তভাবে। এবং বাইরের থেকে অন্য মানুষে শুনবো। হ্যাঁ? এবং বাইরে আসার পরে যখন জিজ্ঞাসা করবো, তখন কিন্তু রাগারাগি নাও করতে পারে সে। বেশিরভাগ সময় সে লজিক্যালি সবাইরে বলবো যে, "স্যার আমারে এটা কইছে। আমি এই জিনিস করছি, আমারে এটা কইছে।" লজিক্যালি বুঝাই দিব যে সে একটা অন্যায় করছে এবং সে তার প্রতিবাদ কইরা বাইরেছে। যদি খুব মানে খুব ভালো মতো কষ্টিকামের পেশেন্ট হয়, স্ট্রংলি বহু বছর যাবত কষ্টিকামে আছে। এটারে কয় এক্সপ্রেশন। ঘটনা কিন্তু একই ঘটছে। ৩ জনেই সম্মানে আঘাত পাইছে, ৩ জনেই বুঝছে যে একটা ইনজাস্টিস করা হইছে। কিন্তু ৩ জনের এক্সপ্রেশন ৩ রকম। এই যে এক্সপ্রেশন এবং বেসিক এইটার ব্যালেন্স বহু সময় আছে এক্সপ্রেশন গুরুত্বপূর্ণ নয়। বেসিকটারে নিতে হয়। কি? ওয়ান্টেড অনার কিংবা কিংবা ইরিটেবিলিটি কিংবা যা কিছু। আবার অনেক সময় গুরুত্বপূর্ণ হয় সাপোজ ইনটলারেন্সি টু ইনজাস্টিস কষ্টিকে আমরা দেখাই। তো এইভাবে দেখেন একেকটার মধ্যে একেকটা জিনিস লাগছে। একটার মধ্যে wounded honor বুঝন লাগবে আপনার খুঁজে। তার আসলে বেসিকটা কোন জায়গায়। আরেকটার মধ্যে এমনিতেই পাইতেছেন। তো এই কারণে এই বেসিক এবং এক্সপ্রেশন এই ২ টা বিবেচনা করা অভিজ্ঞতার দরকার পড়ে এবং প্রচুর পরিমাণ ওষুধ সম্বন্ধে ধারণা রাখতে হয়। মানব প্রকৃতি, ক্যারেক্টার সম্বন্ধে ধারণা রাখতে হয়। আপনারা যদি কোন যে না সংক্ষেপে ২ লাইনেই শিখে ফেলবেন, হবো না। এটার জন্য এই সবগুলো জিনিস লাগে। স্টাডি,
এক্সামিনেশন মানে এই অবজারভেশন, এক্সপেরিয়েন্স এই সমস্ত কিছুর প্রয়োজন পড়ে। তো কাজেই এগুলা ব্যবহার করতে গেলে পরে যথেষ্ট দক্ষতার প্রয়োজন পড়ে এই মেন্টাল সিস্টেম গুলা। তো আমরা যদি এবার ডিফারেনশিয়েট করতে যাই, যেটা নিয়ে আমরা কথা বলতেছিলাম, যে প্রথম হইলো ফলস ক্রনিক ডিজিজ। এই ফলস ক্রনিক ডিজিজ বা সিডো ক্রনিক ডিজিজ এর বেলায় আসলে কোনো ওই লক্ষণগুলা যদি আপনারা রেপার্টরিতে নেন, তাহলে একটা ফলস ইমপ্রেশন নিলেন। ট্রানজিয়েন্ট আমরা বলি ট্রানজিয়েন্ট সিম্পটমস। ট্রানজিয়েন্ট সিম্পটমস বা ডেইলি ফ্লাকচুয়েশন এই জিনিসটাও ধারণা রাখাটা খুব জরুরি। আপনি ওষুধ দেওয়ার পরেও অনেক সময় এই ট্রানজিয়েন্ট সিম্পটমস আসতেই পারে। একটা মানুষ সাপোজ আমরা পৃথিবীতে বাস করি, হাজার হাজার মানসিক বিষয়, আবেগজনিত বিষয় এবং ফিজিক্যাল বিষয়। ফিজিক্যাল বিষয় বলতে আর্দ্রতা, টেম্পারেচার। যেমন অনেকেই আছে তাপমাত্রা বাড়লে দুর্বল হয়ে পড়ে, কাহিল লাগে অনেকে। নানান ধরনের আর্দ্রতা বাড়লে অনেকের ঘুম বেশি পায়। এগুলা হয়তো সিম্পটমস হিসেবেও পাবেন না। কিন্তু এগুলা আমাদের ওই ফ্লাকচুয়েশন করায়। আপনি এবার রাত্রে ব্যথা বেদনা বাইরা যায়, আমাবস্যার রাত্রে মানসিক অবস্থা গ্লুমি হয়, নানান কিছু আছে। নানান ধরনের আবহাওয়াগত আমাদের প্রভাব আমাদের মধ্যে কাজ করে। তাহলে এই মেন্টাল, ইমোশনাল এবং যেমন জব হ্যাজার্ড, মেন্টাল ইমোশনালি আমাদের স্ট্রেস, মেন্টাল ইমোশনালি আমাদের ডিস্টার্ব করতে পারে। তো একদিন অনেক চাপ পড়ছে, কাজের মেজাজ খারাপ হয়েছে, ওইটারে রেপার্ট হইতে নিলে মুশকিল হয়ে যাবে। এগুলা ভুল পথে টেনে নিবে। কাজেই এই বিষয়গুলা আমাদের খুব সতর্ক থাকতে হয় এবং কোন সময় কোন একটা পরিস্থিতির কারণে কনস্ট্যান্ট এক ধরনের মেন্টাল কন্ডিশন বেশ কিছুদিন থাকতে পারে। এগুলাও আপনাদের ধারণা রাখতে হবে যে আমার এইটা রেপার্টরিতে নেওয়ার যোগ্য কি নয়, বিবেচনার যোগ্য কি নয়, বা এটার জন্য আমার আলাদা ওষুধ লাগবে কিনা। সাপোজ একটা উদাহরণ দিচ্ছি। ন্যাট্রাম মিউরের একটা পেশেন্ট, তার খুব ঘনিষ্ঠ কেউ মারা গেল এবং তার মধ্যে পুরা সিমটমস আসলো। যে সিমটমস গুলো আসে আপনারা যদি রেপার্টরিতে যান দেখবেন ন্যাট্রাম মিউর বেশিরভাগই সাপোর্ট করে, কিন্তু তারপরেও সিমটমস গুলো আসে এবং সেই সময় বেশিরভাগ ক্ষেত্রে আমাদের ইগনেশিয়া লাগে ওই ধরনের সিমটমস গুলো। তো এই ইগনেশিয়া যদি আপনি নাও দেন, মোস্ট অফ দ্য টাইম পেশেন্ট আবার তার আগের অবস্থায় ফেরত যাবে। ভুল হইলো ওই সময় যদি কেউ ন্যাট্রামিউর প্রেসক্রিপশন করে, কারণ স্টেটের পরিবর্তন ঘটছে, পুরো স্টেটটা একটা অ্যাকিউট স্টেটে দাঁড়াইছে। আপনি ওষুধ না দেন সমস্যা নাই, কিন্তু রিপিটেশন করা যায় না সময়টাতে। আপনি ওইটা ন্যাট্রামে সাপোর্ট করে আমি রিপিট করবো, ভুল হয়ে যাবে। আর যদি অ্যাকিউট কন্ডিশন বিবেচনা করে ইগনেশিয়া দেন, বেশিরভাগ সময় আমরা দেইও এবং সত্যিকারে কার্যকরীও হয় এবং সম্ভাবনা থাকে যে ভবিষ্যতে এই যে তার উইকনেস ক্রিয়েট করবে, তার থেকে সংক্রান্ত যে লক্ষণগুলো আসবে তা থামায় দিবে, আর হইতে পারবে না, কমপ্লেক্সিটি তৈরি করবে। কিন্তু আপনি যদি ঠিক ঠিক স্টিমুলেশন দিতে পারেন, ধরেন ইগনেশিয়া দিলেন, তারে সঠিক সান্ত্বনা, ঠিক তার যা দরকার, যে ধরনের সান্ত্বনা, যে ধরনের সাপোর্ট, যে ধরনের, তাইলে ইগনেশিয়া ছাড়াও সে স্বাভাবিক অবস্থায় ফেরত যাইতে পারে। যদি আপনি এই স্টেটটারে ক্রনিক ডিজিজ ভাইবা ট্রিটমেন্ট করা শুরু করেন, এটা ভুল হবে। এইরকম কিছু বিশেষ বিবেচনা এবং ফলস ক্রনিক ডিজিজ একজনে বকাবকি করছে, মন খারাপ, এইবার আপনি ডিপ্রেশনের ওষুধ দেওয়া শুরু করে দিলেন, গুড হয়ে গেল। তো এইরকম যে রুগী যারা আছেন ফলস ক্রনিক ডিজিজে, তাদের বেলায় অ্যানিমেল বলতেছেন যে তাদেরকে সান্ত্বনা দাও, সদ উপদেশ দাও, কিছু সাপোর্ট দাও, কেয়ার করো, সঙ্গ দাও। দীর্ঘদিন একা একা আছে, আটকা রয়েছে, কোভিড-19 এর সময় আমাদের এই সিচুয়েশন গেছে, এর থেকে তার কিছু সমস্যা তৈরি হচ্ছে। বহু মানুষ আছে, তাদেরকে এবার হাঁটা চলার জায়গা করে দাও, মানুষের সাথে মিশুক সুযোগ ফিরুক, ঠিক হয়ে যাবে। এইগুলা ক্রনিক স্টেট নয়। এইবার তাহলে ক্রনিক স্টেটটা কোন জায়গায় হয়? ওই যে হার্ডিম্যানের ২ টা ক্লাসিফিকেশন দিছে। প্রকৃত যে ক্রনিক ডিজিজ এটা একদম পারসিস্টিং, সুস্পষ্ট, কোয়ালিফাইড। অস্পষ্ট থাকলেই বুঝবেন ডাল বেকুস কালারে। একজন লোকোয়াসিটি, একজন ল্যাকেসিসের রোগীর যে লোকোয়াসিটি, ও আপনি টেম্পোরারি পারবেন না। টেম্পোরারি হয় কোন কারণে সে এক্সাইটেড হইছে, হ্যাঁ, হ্যাঁ, অড়বড় করে কেউ সাথে ঝগড়া করে আইছে, অড়বড় করে কইতাছে এটা অন্য ওষুধ হয়তো, মেট্রামিউর হয়তো, হ্যাঁ কইতে পারে, তুজা হয়তো কইতে পারে। অড়বড় করে অনেক কতগুলা কথা বলবে। কিন্তু এইটা কান আপনাদের তৈরি করতে হবে যে এইটা ঠিক ক্রনিক স্টেট নয়। জিজ্ঞাসা করলেই পাওয়া যাবে। আপনি একটু শান্ত হন, পানি খান, কি হইছে বলেন তো? তারা তখন এক ঘটনাই বলবে যে এই ঘটনা ঘটছে। এবং অনুসন্ধান করে দেখবেন যে সে আসলে লোকোয়াসিয়াস না।
হয়তো কথা স্বাভাবিক কথা বলে, মানুষের সাথে মিশে। হয়তো সে ফসফরাস। কিন্তু এখন দেখে মনে হইতেছে দেখেছে। নো। তো এইভাবে মেন্টাল সিম্পটমস আপনি আ ইনটলারেন্স টু ইনজাস্টিস, এবার কস্টিকামের যে বেসিক সিম্পটমস, হলমার্ক, এবার আপনি যদি তার অনুসন্ধান করেন, তো দেখবেন যে রোগীদের জিজ্ঞাসা করলে কব সবাই ঘৃণা করে, সবাই আ আ কয়টার নাম? অন্যায় পছন্দ করে না, এই সেই। ২ টা কোয়েশ্চেন থাকে যে অন্যায় পছন্দ করে না, সে অন্যায়ের মানদণ্ডটা কি? অন্যায়ের বেশিরভাগ সময় প্রচুর রোগী পাবেন যে এরা আসলে মিন করে আ ইনটলারেন্স টু কন্ট্রাডিকশন, তার মতের বিরোধিতা সে সহ্য করতে পারে না। সে যেটা রাইট মনে করে, ওটা রাইট না কইলে পরে সে মনে করে ইনজাস্টিস করা হইতেছে। কাজেই খুব সূক্ষ্ম চিন্তা করলে বেশিরভাগ রোগীতে আপনি পাবেন যে এটা আসলে মিন করে ইনটলারেন্স টু কন্ট্রাডিকশন। তাহলে যদি জিজ্ঞাসা করা হয় আপনার মতামতের বিরুদ্ধে যদি কেউ কথা বলে, তাহলে তখন কেমনে করে? তখনও রাগায়। ওই রোগীদের আমি দেখছি এটা শেয়ার করে, এটা রোগীরা। এটা স্বীকার করে। কিন্তু যারা ইনজাস্টিস টু ইনটলারেন্স টু ইনজাস্টিস, এদের কাহিনী ভিন্ন বাবা। এই কষ্টিকামের এরা আয়না কব ডাক্তার মইরা গেলাম গা। কোন জায়গায় অন্যায় দেখলে মাথা নষ্ট। আমি নিজেরে ফিরাইতে পারি না। আমার এটা করা উচিত না। আমার বসের সাথে কি বাজানো ঠিক হইছে। আমি তারে সেদিনকে এই ২ টা কথা শোনাই দিছি। এইটা হইলো ইনটলারেন্স টু ইনজাস্টিস। কিচ্ছু করেন না। সরকার আছে না, ক্ষমতায় আছে না, বেশিরভাগ রোগী দেখবেন কব যে আমি বেশি ঝামেলা দেখলে চুপ করে থাকি। অন্যায় আমি অসহ্য। আমি একদমই সহ্য করতে পারি না। তুই কই যে চেয়ারম্যান সাহেব তো বিচার করছে, ভুল বিচার, এটা কি করেন মিটিং এর মধ্যে? ও কব যে ওই সময় কি আর কন যায়? এতগুলা মানুষের এই। কিন্তু কষ্টিকাম কব উল্টা কথা। কব আর বইলেন না, এই যন্ত্রণায় আমি শেষ। হ্যাঁ, ওই সময় হুঁশজ্ঞান থাকে না। কিসের মিটিং এ আছি, কি এর চেয়ারম্যান, কি এর মেম্বার, কি এর এমপি আইছে। আইসা সম্মানিত ব্যক্তি ২ টা কথা শোনাই দিছে। পাইছি। এরকম রোগী বহু পাইছি। এই হলো কষ্টিকাম। তো এই যে ব্যাপারটা আমি বলতেছিলাম যে তখন সিম্পটমস গুলা এইভাবে প্যাথোলজিক, এবং মনে রাখবেন যে তখনই ওটা প্যাথোলজি হবে যখন তার নিজের ওই যে যেভাবে বললাম যে ইনজাস্টিস এর প্রতি সেনসিটিভিটি কিভাবে ক্ষতি করতে পারে। তো যখন তার নিজের এবং পারিপার্শ্বিকতার মধ্যে কোন একটা ঝামেলা তৈরি করে, তখন আপনি বলতে পারেন এটারে প্যাথোলজি। এটা তো গত সপ্তাহে আলোচনা হয়েছে। তাহলে আমরা দেখলাম কি? একটা হলো ফলস ক্রনিক ডিজিজ এর বেলায় করণীয় কি, এবং একটা দেখলাম যদি মেন্টাল সিম্পটমস থাকে আমরা কিভাবে বিবেচনা করব। এতক্ষণ পর্যন্ত আলোচনা করলাম এটা কিন্তু মেন্টাল ইলনেস নিয়ে নয়, মেন্টাল সিম্পটমস নিয়ে আলোচনা করলাম। আমাদের আরেকটা পোরশন রয়ে গেছে, তা হচ্ছে মেন্টাল ইলনেস, সেটাও আলোচনা করব। এইটুকু পরিষ্কার কিনা? জাস্ট ২ মিনিটের আগে এইটুকু ক্লিয়ার হইছে কিনা এটাকে একটু বুঝে নেওয়া দরকার। নাহলে সব মিলায়া পরে গোলা ধরবে। বলেন। আপনাদের মতামত বলেন। তারপর আমি আবার ইলনেস এর ব্যাপারে ঢুকবো আরেকটু গভীর পোরশন এ যাবো। এবং তাদের ট্রিটমেন্ট মেথড গুলাও আলোচনা করি। এইটুকু যে আলোচনা করলাম এর ট্রিটমেন্ট মেথড, এবং আমরা যখন মেন্টাল ইলনেস এ যাবো তার ট্রিটমেন্ট মেথডে একটু ডিফারেন্স আছে। এটার ট্রিটমেন্ট মেথডটা আমি আলোচনা করলাম অল ইন দ্য মিন টাইম, যে কোন সময় কি সতর্কতা নিয়ে আপনার মেন্টাল সিম্পটমস এর বিবেচনা করবেন এবং তার গুরুত্ব কিভাবে, কোনটার উপরে কোনটারে প্রায়োরিটি দিতে হবে। এইটুকু যে আলোচনাটুকু করলাম এইটুকু বুঝছেন কিনা, আগে আপনাদের কোনো কোশ্চেন আছেন কিনা বলেন। ৫-৭ মিনিট ৭ মিনিট কোশ্চেনে বলেন শ্যামল দা। জোরে বললেন একটু, এখানে ফ্যানের বাতাসে শুনতে কষ্ট হয়। স্যার আমার তো নেটের সমস্যা, কম্পিউটার থেকে নেট চলে গেছে স্যার। স্যার বলেন। আমার কথা কি বোঝা যায় স্যার? হ্যাঁ, বুঝা যাইতেছে, বলেন। স্যার ভালো আছেন না? আমি ভালো আছি মাশাআল্লাহ। স্যার আমার কথা হচ্ছে কিছুই শোনা যাইতেছে না শ্যামল দা। কিচ্ছু শোনা যাইতেছে না। হ্যালো, বললাম কিচ্ছু শোনা যাইতেছে না। হ্যালো। আপনি হ্যালো কইলে শোনা যায়, কিন্তু আর কি কইলে কিছু শোনা যায় না স্যার কে? আ স্যার একটা কল আসছিল তো স্যার। স্যার ও আচ্ছা, আচ্ছা। মেন্টাল সিম্পটম এর ইয়েতে স্যার অস্পষ্ট যদি আসে, সেটা আমরা তাহলে সিম্পটম হিসেবে বিবেচনা করব না। স্যার অন্তত পক্ষে রেপার্টরিতে নিবেন না।
প্রথম কথা হলো অবশ্যই রেপার্টরিতে নিবেন না। এটা হলো পয়লা কথা। দ্বিতীয় কথা, আপনি এটারে মূল্যায়ন করতে পারেন, ইনভেস্টিগেট করতে পারেন। সাপোজ আপনি কনফার্ম না যে রোগীটা লোকোয়াসিয়াস কিনা, কিংবা এইরকম হইতে পারে যে এই রোগীটা আসলে অন্যায়ের প্রতি তীব্র প্রতিবাদী কিনা আপনি ঠিক ফাইনাল করতে পারতেছেন না এটার ইন্টেন্সিটিটা। অ্যাকচুয়ালি সেই ক্ষেত্রে আপনি এটা মাথায় রাখবেন, খাতায়ও রাখবেন, কিন্তু রেপার্টরিতে রাখবেন না। এবার যদি দেখা যায় যে আহ, অন্যান্য সমস্ত কনটেক্সট, এই যেখানে আসে কনটেক্সটের প্রশ্ন, যে সমগ্র পিকচারটা কস্টিকামের দিকে টার্ন আউট করতেছে, তাইলে একটা পসিবিলিটি, তাইলে আপনার এটা একটা শক্তি দিতে পারে এবং এটার গুরুত্ব দিয়ে আপনি আরো ফার্দার ইনভেস্টিগেশনের জন্য রাখতে পারেন নোট করে, যে সে অন্যায়ের প্রতি তীব্র প্রতিবাদী কিনা এই ব্যাপারে আমার ইনভেস্টিগেট করতে হবে। তখন পার্সোনালি তার বউয়ের কাছে ফোন দিতে পারেন, তার পাড়া প্রতিবেশী ভাই বেড়াদর ফোন দিতে পারেন, ফোন দিয়ে খবরটা নিতে পারেন। লোকোয়াসিয়াস, সাপোজ আপনি শিওর না যে আসলে লোকটা লোকোয়াসিয়াস কিনা, কারণ একটা লেখেছি বিভিন্ন সময় চেম্বারে সেটা কম কথা বলতে পারে ইন্টেনশনালি। সাপোজ তারা খুব কন্ট্রোলড ওয়েতে, এখন বর্তমান লাইফ স্টাইলে বহু রোগী আছে এগুলা কন্ট্রোল করে ফেলায়। সাপোজ একজন কল সেন্টারে কাজ করে, সার্ভিস সেন্টারে, যে আমরা যে ফোন টোন দিই, তাদের কথা হয় খুব মাপা। হ্যাঁ, আমি একটা রোগী পাইছি, সাংঘাতিক লোকোয়াসিয়াস, কিন্তু যখন সে কন্ট্রোল এনভায়রনমেন্টে যায় পুরাটা কন্ট্রোল করে ফেলতে পারে, পুরাটা কন্ট্রোল করে ফেলতে পারে। মানে আপনি বুঝবেন না যে সে তার মধ্যে লোকোয়াসিয়াসনেস আছে। এইরকম কোন স্যার, একটা কন্ডিশন এটা যদি কি থাকে। ভদ্রতার খাতিরে স্যার? হ্যাঁ, হ্যাঁ, ভদ্রতার ভদ্রতার খাতিরে। সোশ্যাল সোশ্যাল প্রেশারের কারণে, সোশ্যাল মূল্যায়নের মূল্যায়নের বিবেচনা করে, তাহলে সেই ক্ষেত্রে ওটা নোট রাখলেন আপনি, এবং পরে তার আত্মীয় স্বজন সমস্ত কিছুর কাছে খবরাখবর দিলেন ওই সময় যদি সম্ভব নাও হয়, যে সে কথা বলে কি পরিমাণ। কথাটা বুঝছেন কিনা? কিন্তু আপনি প্রেসক্রিপশনে আপনি সাপোর্ট করতেছে, আর যদি দেখা যায় যে পুরো কনটেক্সট লেকেসিসে সাপোর্ট করতেছে না, তাইলে আর ওটারে বিবেচনা করার কোনো দরকারই নেই। এইভাবে আমরা প্রত্যেকটা সিমটমসে গুরুত্ব দেব, যদি সম্ভব হয় ক্ল্যারিটি আনবো, কিন্তু যদি সেটা সার্বিক প্রাসঙ্গিকতার ভিত্তিতে আমরা এই জিনিসটা প্রসিড করতে পারি। কিন্তু শুরুতে অবশ্যই রেপার্টরিতে ওটা এক্সক্লুড রাখবেন, নিবেন না। নিলেই ভুল হবে স্যার, প্রথমে নিলেই। এই এগুলা কিন্তু সব প্র্যাকটিক্যাল ওয়ে, আমি যেগুলা বলতেছি সেগুলা কিন্তু খুব প্র্যাকটিক্যাল, আমি যেভাবে করি সেইটা, এটা বইপত্রে পাবেন। জি স্যার। আরেকটা আলোচনা সামনে করবো যারা বইপত্রে একবারই পাবেন, সামনে মানে একটু পরেই, নেক্সট পার্ট। জি স্যার। আর কারোর কোনো কোশ্চেন এইটুকুর মধ্যে থেকে? এইটুকু হইলে আমরা একটা পার্ট শেষ করলাম গুরুত্বপূর্ণ, দেন নেক্সট পার্টে যাব, যে মেডিকেল অনুযায়ী আমরা কিভাবে ডিভাইডেশন গুলা করে কিভাবে বিবেচনা করতে পারি, এবং তা হোমিওপ্যাথিক দৃষ্টিকোণ থেকে। খালি ওই অ্যালোপ্যাথিক বইয়ের দৃষ্টিকোণ থেকে দেখলে তো কাম হবে না, আমাদের প্র্যাকটিক্যালি কাজ করতে গেলে আমাদের ওয়েতে তার ইভালুয়েট করতে হবে। আর কোনো কোশ্চেন নাই? স্যার, কস্টিকামের কথা বললেন, কস্টিকাম সম্বন্ধে একটু জিজ্ঞাসা করি। এটা এখানে মেডিকেল ক্লাস না তো, কস্টিকাম সম্বন্ধে জিজ্ঞাসা করবেন, এটা প্রাসঙ্গিক প্রশ্ন করেন। স্যার, আপনি যেটা বলছেন ওটার উপরেই করতেছি স্যার। ওই যে হ্যাঁ, হ্যাঁ, বল। কস্টিকাম বললেন যে স্যার, যে ওই অন্যায়ের প্রতিবাদ না করে থাকতে পারে না, কিন্তু হ্যাঁ, ধরেন হ্যাঁ, এমন একটা সিচুয়েশন যেখানে ধরেন ডাকাতরা ঘিরে, 4-5 জন ডাকাত একজন মানুষের ঘিরে ধরছে, এখন সে যদি অন্যায়ের প্রতিবাদ করতে যায় তাহলে মারা পড়বে, এটা শিওর। এখানে কি সে করবে প্রতিবাদ? ইন্টেন্সিটির উপরে নির্ভর করে, সত্যিকারের কস্টিকাম কিচ্ছু দেখবে না। কথাটা বুঝছেন কিনা? কিন্তু কথা হইলো যে একজন মানুষ 6 মাস ধরে কষ্টিকাম, আর একজন মানুষ সারা জীবন কষ্টিকাম, দুটার মধ্যে পার্থক্য আছে তো। সারা জীবন যে কষ্টিকাম তারা বন্দুক হাতে তুলে নেয়, সরকারের বিরুদ্ধে ফাইটে নামে। বেশিরভাগ বিপ্লবী কষ্টিকাম, কষ্টিকামের দিকে থাকে। তারা কিছুই করে না, যা আছে তাই নিয়ে অন্যায়ের প্রতিবাদ করে, মারাও পড়ে। কিন্তু একজন ব্যক্তি ওই পরিমাণ ইন্টেন্সিটিতে নাও যাইতে পারে। প্রশ্ন হচ্ছে মেন্টাল প্যাথোলজি, মেন্টাল প্যাথোলজিটা কতটুকু ইন্টেন্স। আরেকভাবে বুঝাই, ধরেন আপনার হাতে একটা ফোড়া হয়েছে, বুঝেন কথাটা, ফোড়াটার তীব্র ব্যথাযুক্ত হইতে পারে, একই ওষুধের ফোড়া, তীব্র ব্যথাযুক্ত হইতে পারে, প্রচন্ড ব্যথা, আপনি পাগল হয়ে গেছেন, কিংবা তার চাইতে মডারেট ব্যথাযুক্ত হইতে পারে, ইভেন কম ব্যথাও থাকতে পারে, কিন্তু ওষুধ হয়তো একটাই, অন্যান্য ক্যারেক্টারিস্টিক সিমটম গুলা ওই একই ওষুধে কভার করতেছে, ব্যথার ধরনে সবকিছু এক, ইন্টেন্সিটিটা আলাদা আলাদা।
হইতে পারে না এরকম? হয়। আপনি যখন মেন্টাল কোনো প্যাথোলজি একইভাবে বিবেচনা করেন, ধরেন একটা ফোড়া, ইনটলারেন্স টু ইনজাস্টিস একটা ফোড়া। প্রশ্ন হইলো তার মধ্যে ইন্টেন্সিটি কতটুকু? যদি সিরিয়াস ইন্টেন্সিটিতে থাকে, তাহলে সে ওই ডাকাতদেরও আঘাত করে বসবো। যা আছে তাই নিয়ে ঝাঁপায় পড়বো। এমনকি বিজয়ী হইতে পারে। কিন্তু যদি ইন্টেন্সিটি কম থাকে, সেই ক্ষেত্রে নাও যাইতে পারে। এই ঐরকম এক্সট্রিম সিচুয়েশন। স্যার ইন্টেন্সিটি কম থাকলে তাহলে সে আংশিক স্ট্যাফির রোগী, হয়তো স্ট্যাফিড দেওয়ার পরে অন্য হয়তো ওষুধের নতুন symptom- অল্প কিছুদিন ধরে কষ্টিকাম হইছে বা আসলে অন্য ওষুধের রুগী হ্যাঁ, জাস্ট ফেইজে কষ্টিকামে আসছে। হয়তো সে স্ট্যাফিসেক্রিয়া রোগী, হয়তো সে কোলোসিডের রোগী। ওই কয়দিন পরে আবার দেখবেন তার ওষুধও চেঞ্জ হবে। হ্যাঁ, জি স্যার। এই। আচ্ছা, এবার ৯টা বাজছে, আমি পরের অংশ শুরু করে নিতেছি। এর পরের অংশ। এইবার আমরা দেখলাম যে হ্যানিম্যান অর্গাননে যেভাবে প্রেজেন্ট করছে। এইবার যে মেন্টাল যে সিম্পটমস গুলা যুক্ত রোগী, হ্যানিম্যান কি শিখাইতেছেন? আগে আবার আমরা একটু সেই জায়গায় ফেরত যাই। তাহলে আমরা পুরো ট্রিটমেন্টটা বুঝতে পারবো মেন্টাল রোগীদের কিভাবে ট্রিটমেন্ট করতে হয়। হ্যানিম্যান কিভাবে শিখাইতেছেন? হ্যানিম্যান শিখাইতেছেন যে যদি মেন্টাল ইলনেস হচ্ছে, মানসিক রোগগুলা হচ্ছে ওয়ান সাইডেড ডিজিজ। মানসিক রোগ, আবার শুনে নেন, মানসিক রোগগুলা মানসিক লক্ষণ না, মানসিক স্টেট না, মানসিক রোগগুলা হানিম্যান এইভাবেই কইছেন মেন্টাল ডিসঅর্ডার, মেন্টাল ডিজিজ এইভাবেই উল্লেখ করছেন। এগুলা হচ্ছে ওয়ান সাইডেড ডিজিজ, অর্থাৎ আপনার ফিজিক্যাল পোর্শনের লক্ষণগুলা কইমা সব সেন্টার্ড হইছে মেন্টাল এবং ইমোশনাল পোর্শন। যদি এই চিন্তাটা, হানিম্যানের এই কথাটা অনেক সময় আমরা ব্যাখ্যা লয়ে যাই, ফলাফলস্বরূপ ট্রিটমেন্টের ভুল হইতে থাকে। কিন্তু আমরা যদি এই ব্যাপারটাতে মনোযোগ দেই, তাহলে অনেকগুলা বিস্ময়কর ব্যাপার আমাদের সামনে পরিষ্কার হবে এবং তখন ওই রোগীগুলার ট্রিটমেন্ট মেথড আমাদের কাছে ঝরঝরা পরিষ্কার একদম সোজা হয়ে যাবে। এই যে আমরা এত হ্যাম্পার্ডে ভুগি, কি হবো কোনটা হবো কি, আসলে পুরো একটা জিনিসটা খুব সহজ। আমি কইছি না যে একবার যদি আপনারা সত্যিকারের বেসমেন্ট গুলারে আয়ত্ত করতে পারেন, তাহলে ট্রিটমেন্ট জিনিসটা, হোমিওপ্যাথিক ট্রিটমেন্ট, গতবার উদাহরণ দিয়ে করছিলাম যে আপনি সারগাম প্র্যাকটিসটা ঠিক মতো করছেন, গান আপনার কাছে সোজা। যে কোনো গান আপনি গায়া দিবেন। গায়ে করে গায় না, বইয়া রইছে, ওই যে ইন্ডিয়ান আইডল ফাইডল হয়, বিভিন্ন কন্টেস্টেন্ট আসে, তারা গান গায়, তাও পারে না। কিন্তু ওই স্টেজে যারা বইয়া রইছে যে কোনো গান সাথে সাথে গায়া দিতেছে এবং খুব সুন্দর শোনা যেত। যারা তার প্র্যাকটিস করে ওই গানগুলা তার প্র্যাকটিস করে আসে নাই। তারা প্র্যাকটিস করে এসে সারগামটা, গলাটা তৈরি করছে ওইরকম ভাবে, এইবার তাদের কাছে কোনো বাধা নাই। এই জিনিসটা মনে রাখেন খালি যে আপনারা যদি এই বেসমেন্ট গুলা হোমিও ডাইজেস্ট যে বেসমেন্ট দিতেছে, এই বেসমেন্টটা যদি আপনারা পরিচ্ছন্ন রাখেন, এই কারণে আমি কইছি যে আমাদের হোমিও ডাইজেস্ট থেকে আপনাদের যে জিনিসটা দিবে তা হচ্ছে সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা। যে ধরনের সিচুয়েশনে আসুক, যে ধরনের সুরই আসুক, আপনি গলায় বাজায় দিবেন, কারণ আপনার সারগামটা ভালো হয়ে গেছে। এই হোমিও ডাইজেস্ট এই বেসমেন্টটা তৈরি করবে। এখন এইবার আমরা যদি অ্যানিম্যানের কথার দিকে তাকাই, এই কথাটা যদি খেয়াল করি, এটা যদি আমরা না ভুলি যে আমাদের ফিজিক্যাল সিমটমস গুলা সব মানে ডিমিনিশড হয়ে, সাপ্রেসড না বলি, অটো রিজলভ বলি, যা কিছু বলি না কেন, বা সাপ্রেসড হইতে পারে, অটো রিজলভ মানে একা একাই চলে গেল ভিতরে আমার বিভিন্ন উইকনেসের কারণে। অটো রিজলভ হয়ে কিংবা যে কোনো ভাবেই হোক, যদি আমাদের মেন্টাল ফ্যাকাল্টি, ইমোশনাল ফ্যাকাল্টির আক্রমণ করে এবং ওইখানে সিট গ্রহণ করে, তখন আমরা তারে বলতে পারি মেন্টাল ইলনেস, হানিম্যানের ভাষায়। তাহলে ট্রিটমেন্টটা কি হবো কে বলতে পারবেন? খুব সোজা, এইটার মধ্যে কনসেন্ট্রেট করলে পুরো চিকিৎসা পরিষ্কার। তো বলবেন না কি সাহস করে? স্যার ওয়ান সাইডেড ডিজিজের মতো। একদম, এই যে রবিকুল্লাহ আশা করে দিচ্ছে একদম এই সিম্পল চিন্তা। এবং মজার ব্যাপারটা কি, এই যে এক কথাই কয়ে দিছে, এইটুকু বলেই তো না, সিম্পলি ওয়ান সাইডেড ডিজিজের মতো করে চিকিৎসা করবো, আর কিচ্ছু না। আমরা ওয়ান সাইডেড ডিজিজ, শরীরে যদি ওয়ান সাইডেড ডিজিজ দিই, তাহলে আমরা কি করি? হানিম্যান আমাদের কি শিখাইছেন? আমি হানিম্যানের বাইরে যাওয়ার আমার দরকার নাই। একদম সিম্পলি হানিম্যান আমাদের কি শিখাইছেন যে তুমি যা পাও, স্যার ওই
স্যার ওখানকার মোস্ট ক্যারেক্টারিস্টিক সিমটমস কে যুক্ত করে যে হ্যাঁ। ওষুধ আসবে সেই ওষুধ দিতে হবে এবং পরবর্তীকালে আস্তে আস্তে সিমটমস এর প্রকাশ হবে, সেগুলোকে যুক্ত করে ট্রিটমেন্ট চলবে। বাহ, এই এক লাইনে কয়ে দিছে, কংগ্রাচুলেশন রফিকুল্লাহ শাহ, পুরো জিনিসটাই ও বুঝে গেছে, মাশাআল্লাহ, একদম সিম্পল। এই যে ও যেটা কইলো খুব সিম্পল। একটা জিনিস মনে রাখবেন, বারবার বলা হইতাছে যে ফিজিক্যাল সিমটমস গুলা কনসেন্ট্রেট হইছে, ফিজিক্যাল লক্ষণ গুলা কনসেন্ট্রেট হইছে মনের মধ্যে। কাজে এইটা রেপার্টরি করার সময় এটা কিন্তু বলা যাবে না যে আমার এখানে ফিজিক্যাল সিমটমস এর গুরুত্ব তুলনামূলক কম। বেশিরভাগ ক্ষেত্রেই ইন্টেন্স ফিজিক্যাল সিমটমস পাবেন না। আমাদের একটা টেন্ডেন্সি, সাপোজ একটা উদাহরণ দেই, রুগীটার অ্যাংজাইটি অ্যাবাউট হেলথ আছে, ডিজায়ার সুইট আছে, ডিজায়ার সল্ট আছে এবং ডিজায়ার ফ্যাট আছে। কোন ওষুধ এই কয়টা জিনিস থাকলে মানে একদম দরাবান্ধা সূত্রের মতো পাওয়া যায় আর্জেন্টিনা পেশেন্ট যদি হট হয়। আর তার মধ্যে যদি অ্যান্টিসিপেটিং অ্যাংজাইটি ইম্পালসিভনেস থাকে, যাতে কোনো কথাই নেই। যাই হোক, সেটা বুঝলাম। কিন্তু একটা মানসিক রোগীর আপনি ডিজায়ার সুইট পাইলেন, ডিজায়ার সল্ট পাইলেন, ডিজায়ার ফ্যাট পাইলেন, ভালো করে যদি অনুসন্ধান করেন দেখবেন কোনোটারই তীব্রতা অত বেশি না, একটাও সিমটমস না। সত্যিকারের ফুড পোর্শনে তার সিমটমস এর ক্যারেক্টারিস্টিক্স ফুটাই তুলবো না, কারণ সব ওয়ান সাইডেড হয়েছে, মনের মধ্যে যে দখল করছে। তাহলে আমাদের করণীয়টা কি থাকবে ওই সময়টাতে? ফিজিক্যাল সিমটমস, হ্যাঁ ইন্টেন্স পাইলে অন্য কথা, আদারওয়াইজ খুব ইন্টেন্স সিমটমস, সাংঘাতিক লবণের আকাঙ্ক্ষা নেন না, সমস্যা নাই, ওটা এখনো ডিমিনিশড হয় নাই, এখনো সাপ্রেসড হয় নাই, ওটা রিজলভ হয় নাই, তো নেন ডিজায়ার সল্ট, সমস্যা নাই। কিন্তু যদি সন্দেহ থাকে, ভুলেও এতক্ষণ আমরা যেরকম এমনি ইন জেনারেলি আমরা যেরকম সন্দেহজনক মেন্টাল সিমটমস এর ধারে কাছেও যাই না, মানসিক রোগীর ক্ষেত্রে ঠিক সন্দেহজনক ফিজিক্যাল সিমটমস এর ধারে কাছেও যাওয়া যাবে। এই জিনিসটা খালি মাথায় রাখবেন। সন্দেহজনক নয়, পরিচ্ছন্ন, ওকে ফাইন, অবশ্যই নিবেন। কিন্তু কিন্তু আমাদের ফুল কনসেন্ট্রেশন থাকবে হোয়াট আর দ্য ক্যারেক্টারিস্টিক সিমটমস অফ মেন্টাল এন্ড ইমোশনাল পোরশন। ওকে, হোয়াট আর দ্য ক্যারেক্টারিস্টিক সিমটমস অফ দ্য মেন্টাল এন্ড ইমোশনাল পোরশন। এবং দেখবেন একটা বা দুইটা এমন লক্ষণ আপনি পাবেন যা আপনারে অবশ্যই দিক নির্দেশ করবে, দিক নির্দেশ করবে। এবং Actually, স্যার ডক্টর ভিতুল কাস বলেছেন যে মাইল্ড সিমটমস যখন থাকবে মেন্টাল ইলনেস, তখন যদি সঠিক ঔষধ প্রযুক্ত হয় তখন ফিজিক্যাল অ্যাগ্রাভেশন হবে, অর্থাৎ ফিজিক্যাল সিমটমস তখন আস্তে হ্যাঁ আস্তে আসা physical শুরু symptom, হবে, ওটা তো তখন ভাববেন স্বাভাবিক, যে ট্রিটমেন্ট কারেক্ট ওটা হচ্ছে। বাইরে ঢুকে বাইরে যাবে। ওটা নিয়ে আমি পরে বলতেছি, আগে কয়েকটা সিকোয়েন্স বুঝলাম, আমরা বুঝে নি। তাহলে আমরা কি দেখতেছি? আমরা দেখতেছি যে আমরা যদি খুব ভালো মতো কনসেন্ট্রেট করি মেন্টাল পোর্শন গুলাতে, মেন্টাল সিমটমস গুলাতে, তাহলে অবশ্যই আমরা সঠিক ওষুধ পাওয়া যাবো। এবং আমরা অ্যাকচুয়ালি মেডিকেলি সবচাইতে বড় দুই ভাগে ভাগ করা হয় মেন্টাল ইলনেসকে, মেন্টাল ইলনেসকে দুই ভাগে ভাগ করা হয়। এবং এটা এটা বোঝার একটা গুরুত্ব আছে, প্রগনোসিসের জন্য গুরুত্ব। আমরা কি এক্সপেক্ট করতে পারি বিভিন্ন কারণে, ট্রিটমেন্ট প্ল্যান, ট্রিটমেন্ট বিভিন্ন কারণে এটা জানা রাখার দরকার। একটা হইলো সাইকোসিস। এই সাইকোসিস আমাদের হোমিওপ্যাথিক সাইকোসিস না, এটা বানানো হলো PHY, SY না, সাইকোসিস। আর বাদ বাকি টুকু একই। একটা হলো সাইকোসিস, আরেকটা হলো নিউরোসিস। এই যে আমরা বলি নিউরোটিক ডিসঅর্ডার, সাইকোটিক ডিসঅর্ডার, এই দুইটা হলো বড় ভাগ, বড় ডিভিশন। গুজরা গুজরা ডিভিশন আরো আছে, কিন্তু অ্যাকচুয়ালি এই দুইটা মনে রাখলে আমাদের এনাফ, কারণ অ্যাকচুয়ালি এই নামগুলা ওষুধ বাছাইয়ের ক্ষেত্রে খুব বেশি কাজ দেয় না। অবশ্য এই দুইটা ডিভিশন মনে রাখলে আমাদের বাছাই করতে সুবিধা হয়, 5টা ওষুধের মধ্যে কোনটা প্রযোজ্য, এই বাছাইয়ের কাজটাতে মাস্ট হেল্প হয়। এই দুইটার ভাগটা কি খুব সাধারণভাবে মনে রাখার জন্য বলতেছি। যখন আপনি দেখবেন একজন পেশেন্টের হেলুসিনেশন, ডেলুশন, নানান কিছু আছে, কিন্তু কিন্তু তার পক্ষে ওগুলার বাস্তব মনে হয়, সত্য মনে হয়। এটা হলো সাইকোটিক ক্যাটাগরি। আমি খুব সিম্পলি কইতাছি যেন আপনারা খুব সহজে প্র্যাকটিক্যালি কাজ করতে যায় নিয়ে মানে ডিফিকাল্টিতে না পড়ে। আরেকটা পোরশন পাবেন নিউরোটিক ডিসঅর্ডার, যেগুলাতে তার কিছু অ্যাবনরমালিটিস আছে, কিন্তু সে কিছু মাত্রায় হইলেও বুঝতে পারে যে এগুলো অ্যাবনরমাল, এগুলো বাস্তব না।
খুব এক লাইনে যদি বলি, সাপোজ নিউরোটিক ডিসঅর্ডারের মধ্যে আপনি অ্যাংজাইটি ডিসঅর্ডার, ব্যাপার বেচারা বদ্ধ করে গেলে পরে পাগল লেগে যাচ্ছে, কিংবা তার কাছে মনে হইতাছে তার সবাই তার শত্রু, তার ক্ষতি করার চেষ্টা করতেছে, এবং সে বুঝে যে কিছু মাত্রায় এটা হয়তো ঠিক না, এতটা বাড়াবাড়ি বারবার ওই যে আমরা যেগুলো বলি সূচিবায়ুগ্রস্ততা, এই সেই বারবার হাত ধুইতেছে, বারবার এটা এই রকমের যে ডিসঅর্ডার গুলো আছে, এগুলো হলো নিউরোটিক টাইপ। সাইকোটিক টাইপ হইলো ও নানান কিছু দেখতেছে, ও আকাশ দিয়ে উঠতেছে, বেড়াইতেছে, স্বপ্ন দেখে বাস্তব মনে করে। আমি কত রকমের লক্ষণ পাইছি, শরীরের মধ্যে ছিদ্র হয়ে রয়েছে, শরীরের মধ্যে ছিদ্র হয়ে রয়েছে, ওদিক দিয়ে বাতাস বাইরে, একটা ব্রেস্ট বড় হয়ে গেছে, বলা মানুষ উদ্দায় একটা ব্রেস্ট বড় হয়ে গেছে, কাপড় জামা খুলবা গেলে লাগে নাকি তার বাইজা পড়ে। যাই হোক, এই আর আর সবচেয়ে বড় কথা, সাইকোটিক ডিসঅর্ডার যেমন সিজোফ্রেনিয়া, সাইকোটিক ডিসঅর্ডার, ওটার মধ্যে সিজোফ্রেনিয়া রোগীদের এত রকমের অনুভূতি থাকে, মাথা পাগল করে দেয়। ট্রিটমেন্ট সবচাইতে কষ্টকর বলা হয় সিজোফ্রেনিয়া হলো শরীরে যে আমাদের ফিজিক্যাল পোর্শনে যেরকম ক্যান্সার হয়, যে ক্যাটাগরি সিজোফ্রেনিয়া মানুষের মধ্যে ক্যাটাগরি। এবং সত্যিকারে খুব ডিপ সিজোফ্রেনিক পেশেন্ট, দীর্ঘদিনের লং টার্ম সিজোফ্রেনিক পেশেন্ট আছে, ওই রকম রোগীর প্রগনোসিস ব্যাড, সম্ভবত ভালো করা সম্ভব হবে না হোমিওপ্যাথিক্যালি, যদি খুব বেশি আইগায় পায়। আমি সিজোফ্রেনিক রোগী আমার কাছে ভালো হয়েছে, কিন্তু সত্যিকারে দেখছি যে এগুলা খুব বেশি আইগায় যাওয়ার পরে আর পারি নাই, মিডল পর্যন্ত পারছি, যদিও তা কম দিনের আসছিল, কিন্তু তীব্র অ্যাটাক হয়েছিল, বংশে সিজোফ্রেনিক আছিল অনেক রোগী, একটা বংশেরই একটা নিউরোটিক, দুইটা সিজোফ্রেনিক, আমার ট্রিটমেন্টে ভালো হলো, একই ফ্যামিলি, আরো তো আছে। তো এই ব্যাপারগুলা, এগুলো হলো ক্রনিক ইলনেস, ক্রনিক মেন্টাল ইলনেস। আরো কিছু ক্যাটাগরি যেমন বাইপোলার ডিসঅর্ডার, ম্যানিক ডিপ্রেসিভ ডিসঅর্ডার, অনেক নাম আপনারা পাবেন, কিন্তু আপনারা যদি শুধু এই দুইটা মনে রাখেন, তাইলে আপনারা অন্তত পক্ষে বুঝতে পারবেন যে এটা কোন ক্যাটাগরি, এবং এগুলার কিছু বিশেষত্ব থাকে। বাইপোলার ডিসঅর্ডারে সাপোজ দুই ধরনের আচরণ প্রকাশিত হয়, ম্যানিক ডিপ্রেসিভ ডিসঅর্ডার প্রায় সিমিলার, কিন্তু ওটার একটা নির্দিষ্ট ক্যাটাগরি থাকে, যেমন কিছুক্ষণ থাকবো খুব আনন্দ এখন লক্ষণে কোনো বাপ মাও না, কিছুক্ষণ খুব আনন্দ ইউফোরিক স্টেটে থাকবো, ম্যানিক স্টেট যারা বলে, আরেকটা আবার কিছুদিন পরে যায় না ডিপ্রেসিভ। এই প্রত্যেকটা ক্যাটাগরি ট্রিটমেন্ট আল্লাহ রহম আমি করছি এবং ভালো হয়েছে আমার কাছে। তো কাজে এগুলো একদম বাস্তব চোখে দেখা, এবং এগুলো সবই হোমিওপ্যাথিতে ট্রিট হয়। এটা হলো ক্রনিক পোর্শনের কথা বললাম, ক্রনিক পোর্শন। এবার একটা গুরুত্বপূর্ণ পোর্শন আছে, এটা খুব গুরুত্বপূর্ণ, তা হচ্ছে অ্যাকিউট পোর্শন। অ্যাকিউট, এই যে আমাদের, আমি একটু আগে কি বলছিলাম যে আমাদের কেস সেন্টার করলো ফিজিক্যাল, এটার জন্য দুইটা ভাগ থাকে, একটা হইলো ক্রনিক ভাগ আর একটা হলো অ্যাকিউট ভাগ। মনের যদি আক্রমণ মনে অ্যাকিউট হইতে পারে না, এই কনসেপ্ট গুলা পরিষ্কার হইতে হতো, মনেও তো অ্যাকিউট হইতে পারে, এবং মনের যখন অ্যাকিউট হয় বেসিক্যালি আমরা এটাকে বলি অ্যাকিউট ম্যানিয়া, এক নামেই যথেষ্ট, এক নামেই যথেষ্ট। আরো মেন্টাল অ্যাকিউট সিমটমস আসতে পারে, কিন্তু যখন মেন্টাল ইলনেস অ্যাকিউট হয় তখন একটা নামই বলা হয় অ্যাকিউট ম্যানিয়া, অ্যাকিউট ইনস্যানিটি। আচ্ছা, এই জিনিসগুলাতে কি হয়, এই জিনিসগুলাতে আচমকা রোগী পাগল হয়, একদম স্রেফ পাগল, যে আমরা কই পাগল হয়ে গেছে এই লোকটা 2 দিন ধরে, আচমকা পাগল হয়েছে, অমুক শখের পরে, অমুক ঘটনার পরে, এটার পরে, ওটার পরে পাগল হয়ে গেছে, বুঝছেন না? আমি একজন ব্যক্তি দেখছিলাম, অনেক ব্যক্তি আমি ট্রিটমেন্ট করছি, ভালো হয়েছে। অ্যাকিউট ম্যানিয়া ভালো করা খুব বিষয়, এই আচমকা একটা শোকের থেকে একদম সামাজিক ভাবে, মানে যখন যে কয়টা দুরবস্থা এলে সব দিক দিয়ে আসে, তারও দুরবস্থা সব দিক দিয়ে আইছে, আচমকা সে ঘর থেকে বাইরে রাস্তায় হাঁটা ধরছে, এই তারে ধইরা টইরা উঁচা করে বাসায় নিয়ে রাখছে, কিছুক্ষণ পরে ওষুধও লাগে না, ঠিক হয়ে গেছে। অ্যাকিউট না, কিছুক্ষণের জন্য সে ম্যানিয়াক হয়ে গেছিল, কিন্তু মেন্টালি সে আসলে স্টেবল পারসন, তার কোনো প্রবলেম কিছুই নাই, ভালো, অন্য মানুষের চাইতেও বরঞ্চ স্ট্রং মেন্টাল, কিন্তু অ্যাকিউট ম্যানিয়া দেখা যাচ্ছে। ওষুধও লাগে নাই, ভালো হয়ে গেছে, আবার ওষুধ লাগেও। কিছু আছে ফলস, যেমন একবার আমার এক রোগী বাসার থেকে দতুরা সাপ দেখে, বাপ
চুলকানির লিগে বুদ্ধি করে যতটা শাকটা খাই আইছে কিছুক্ষণ পরে তো অ্যাটাক করে আমার কাছে আইছে খাই রে আমার কাছে আইছে। আর পরে তার প্রেসক্রিপশন করতেছে এই সেই সময় যাইতেছে তার মধ্যে এক ধরনের আল্লাহর দয়ায় আল্লাহ করায় এইটা নাহলে করার ক্ষমতা ছিল না আমার অবজারভেশনটা খুব ভালোই হয় আমার সামনে যখন কেউ থাকে আমি অবজারভেশন ভালো মতো করি যদিও বহু সময় তারা মনে বুঝে না আর এটা না বোঝাটাই ভালো তাদের অবজার্ভ করতেছে মনে করো অন্য কাম করতেছে এই করতেছে সেই করতেছে তো দেখতাছি যে তার মধ্যে একদম চোখের সামনে পরিবর্তন কেমনে জানি চোখ মিটমিট করতেছে প্রথমে কথা জানি কেমনে অর্ধেক কইয়া থাইমা গেতাছে অর্ধেকের ভয়েস জুড়ে অর্ধেকের ভয়েস আসছে এইরকম তো আমি ভাবলাম যে হয়তো তার কোনো কিছু নিয়ে ভাবতাছে দুশ্চিন্তা করতেছে যাই হোক আমার অন্যান্য সিমটম গুলো ইমপ্রুভ ছিল আমি তো আসলে প্রেসক্রিপশন প্রায় কইরা ফেলছি কইরা প্রেসক্রিপশন করা শেষ ওষুধ বানানি শেষ ও রোগী চেম্বার থেকে বাইরে যাওয়ার সময় কিছুক্ষণ যাওয়ার পরেই পাও ভাঙ্গে আসে আর এলোমেলো কথা শুরু হয়ে গেল এইবার কেরা জানি আসলো গেটের সামনে তার সাথে একজন লোক আসছিল নিতে আইছিল এইবার সে দৌড়ে এসে ভিতরে তার সাথে লোকটা এনে কইতাছে অবস্থা খারাপ কি জানি আমি তো টেনশনে বললাম ওষুধ খায় নাই এখন আমার চেম্বার থেকে কি হইলো আচমকা আমার সামনে বসে এইদিকে ফোন দিছে বাসায় আচ্ছা তারা এনে চেম্বারে শোয়াইছি আচ্ছা এটা ধরে নানান কিছু করতেছে আমার জানি কি কি কয় এমন কথা কইতাছে যেটা কোনো মিল নাই মানিয়া টোটাল মানিয়া এটা প্রুভিং সিম্পটম তো বাসায় ফোন দেওয়ার পরে বাসা থেকে সাথে সাথে বলছি আমার নাহলে তো আমি ঘাবড়াই গেতাম কি হয়েছে যে ও দুপুরে একটা শাক খেয়ে গেছে পরে স্ট্যামোনিয়ামও আনেন নগদে দেই কিছুক্ষণ মানে পানিতে বানায় কয়েকটা ডোজ দেওয়ার পরে ওই দিনই কিছুক্ষণের মধ্যে এমনিতে 2-3 দিন থাকে এই বাচ্চা কিন্তু পেশেন্ট স্ট্যামোনিয়াম দেওয়া নেই সম্ভবত এইটুকু হয়েছে যে ওই দিনই ভালো হয়ে গেছে বিকালের মধ্যে তো এই 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 যে অ্যাকিউট কন্ডিশন গুলা থাকে এটা অনেকটা ইনজুরির মতো এটা বললাম এই কারণে যে আমরা শরীরে যেমন আঘাত পাই এটারেও আমরা এক ধরনের অ্যাকিউট কন্ডিশন ধরি ওটাও একটা acute condition। এই ধরনের সিচুয়েশন গুলা দেখবেন তবে মেন্টাল সিমটমস এর বেলায় হ্যানিম্যানের একটা বিশেষ সতর্কতা আছে অ্যাকচুয়ালি আলাদা কিছু না অ্যাকচুয়ালি আমাদের ফিজিক্যাল পোর্শনেও এই সতর্কতাটা যে কখনো কোনো অ্যাকিউটের সময় আমরা কি বলি জ্বর জারি এগুলার সময় কি আমরা ক্রনিক ওষুধ প্রেসক্রিপশন করি তো না আমরা আগে ওটা হয় তারে অটো রিজলভ হইতে দেই চলে যেতে দেই অথবা আমরা একটা ওষুধ দিয়ে আগে ওটারে করি ইভেন অ্যাকিউট এক্সারবেশন অফ ক্রনিক ডিজিজ ওটার মধ্যে ধরেন একজন পেশেন্টের অ্যাকিউটের সিভিয়ার অ্যাকিউট কন্ডিশন ক্রনিক সিমটমস এর অ্যাকিউট কন্ডিশন দেখা যাচ্ছে বিকল কাজ করতেছেন বা আমরা বলতেছি যে ওই পেশেন্টারে আমরা তখন অবশ্যই ক্যালকেরিয়া কার্ভ দেব না যদিও ক্যালকেরিয়া কার্ভের রোগী দিলে কাজ হবে না মোস্ট প্রবাবলি বিকল কাজ করে শিখেছে এবং আমিও তাই মনে করি তাকে আগে দিতে হবে একটা অ্যাকিউট মানে ওই যে ওই অ্যাকিউটের জন্য রাস্টক্স ওটাতে তার এই তীব্র অবস্থা ইন্টেন্সিটি তার এই রাস্টক্স তখন তার সমমাত্রা যেরকম আমরা ইগনেশিয়ার কেসটাতে আগে ইগনেশিয়ার দিয়ে তারপরে আবার ন্যাপটাম এই একইভাবে তাকে প্রথমে রাস্টক্স দিতে হবে দেন তারপর আবার তাকে ক্যালকেরিয়া কার্ভ দেওয়া যায় এইভাবে মেন্টাল সিমটমস এর মানে মেন্টাল ইলনেস এর বেলায়ও যখন অ্যাকিউট ম্যানিয়া থাকে তখন অবশ্যই খুব গভীর একদম তার কনস্টিটিউশনাল বিবেচনা কইরা ওই যে রবিকুল্লাহ সাহেব ওষুধগুলো দিচ্ছে আসলে এই কটা ওষুধ দিয়েই হয় এর বাইরে যাইতে হয় না একদম সুন্দর আপনার নোট করে নিতে পারেন স্ট্যামোনিয়াম বেলেডোনা ভিরেট্রাম হায়োসাইমাস একদম পারফেক্ট মাশাআল্লাহ ওর তো তাহলে ভালো প্র্যাকটিস করে দেখা যায় এটা এত সুন্দরভাবে বলতে পারবো শুধুমাত্র যারা অবিরত ট্রিটমেন্ট করে তারা এই কয়টা ওষুধই লাগে স্ট্যামোনিয়াম বেলেডোনা ভিরেট্রাম অ্যাকিউট ওই অ্যাকিউটে স্যার এই কয়টা ওষুধ লাগে জোরে বলেন অ্যাকিউটে এই কয়টা ওষুধ লাগে স্যার হ্যাঁ এই কয়টাই লাগে বাইরে লাগতে পারে ভাই ও তো মানে একদম এদের অক্ষর ধরে নিয়ে না তবে 99% কেসে এই কয়টা ওষুধই ভালো মানে অ্যাকিউট মেন্টাল ইলনেস অ্যাকিউট ম্যানিয়া রাইট অ্যাবসলিউটলি 99% কে দিতে ভালো 1% এর ক্ষেত্রে ব্যতিক্রম দুনিয়ার সব জায়গায় আছে ও তা লাগতে পারে সেটা অন্য কথা মনে করলে আমিও বুঝতে পারবো না যদি একটা কেসের কথা ব্যতিক্রম কিন্তু ওরা স্ট্যান্ডার্ড না এটা স্ট্যান্ডার্ড যেটা বলতেছিলাম আর এন্টিসোলিক শব্দটা হ্যানিম্যান ব্যবহার করছেন
অনেক সময় এটা কনফিউজিং হয় অনেকের কাছে। যেমন বেলেডোনা কি এন্টিসোরিক না, হায়োসায়ামাস এন্টিসোরিক না, অনেক ডিপ এন্টিসোরিক, বা স্ট্যামোনিয়ামও ডিপ এন্টিসোরিক। কথাটা বুঝছেন কিনা? কাজে খ্রিস্টানরা এইভাবে নেই যে অ্যাকিউট সিমটমস গুলা হানিম্যান ওটা কইছেন, আমি তার সম্মান করি, কিন্তু এখন বোঝানোর জন্য যেন কনফিউশন ক্রিয়েট না করে, অ্যাকিউটের তীব্রতার মাত্রা কোন ওষুধটা কভার করে। আবার বুঝা না, অ্যাকিউটের তীব্রতার মাত্রা কোন ওষুধটা কভার করে। আপনি যদি লক্ষ্য করেন এই যে 99% কেসে দেখেন তো খেয়াল করে, এই প্রত্যেকটা ওষুধের লক্ষণ জ্বরের মতো। স্ট্যামোনিয়াম, বেল, ভিরেট্রাম, হায়োসায়ামাস, অ্যাকোনাইট, জ্বর তো লেভেল আছে। That's the acute symptom or the acute exacerbation of chronic symptom. এইভাবে করলে বুঝতে সুবিধা হয়, এবং আপনারাও যদি ব্যতিক্রম কোনো ওষুধ লাগে তখন এই অ্যাসেসমেন্টটা সুবিধাজনক ভাবে করতে পারবেন। আমরা সুগভীর তার কনস্টিটিউশনের রাইট অ্যাবসলিউটলি দ্বিতীয় ওষুধ সুগভীর তার কনস্টিটিউশন মিলাইয়ে, যেমন একটা উদাহরণ দেই, একবার একটা ক্যান্সারের রোগী আমার একজন ডাক্তার ফোন দিছে, আর এক রোগী তার ট্রিটমেন্ট করতে হবে, আমার হেল্প করতে হবে। তো আমি তার প্রেসক্রিপশন করলাম সুপারফিশিয়াল। গতদিন তো একটা কাহিনী শোনাইছিলাম, আরেকটা শোনাইতে সুপারফিশিয়াল কিছু প্রেসক্রিপশনের উপর, মানে আরাম বই দেয়, কারণ খুবই বাজে অবস্থায় আছে, এবং পোটেন্সি দিছি 30। ও ডাক্তার আশ্চর্য হয়ে গেছে, আমি এত ক্যান্সারের রোগী ট্রিটমেন্ট করি, আমি তার এই ওষুধ প্রেসক্রিপশন কেন করলাম? এত হালকা ওষুধ, খুব সিম্পল, পালসেটিল অথবা নাইট্রিক অ্যাসিড, দুইটার একটা ভুলে গেছি, খুব সিম্পল ওষুধ, এবং 30 পোটেন্সি মনে আছে আমার। এটা কেন করলাম? সে আশ্চর্য, আশ্চর্য আর কিছুই নাই। ওই রুগীরে যদি আমি গভীর সুগভীর পরে বুঝাই দিলাম তার সুগভীর মানে একদম তার কনস্টিটিউশনে সব মিলাই এইভাবে যদি প্রেসক্রিপশন করি, তাইলে এক হইলেও তার কোনো প্রচুর পাতা কাজ তো ওই না, বরঞ্চ বিপদে পড়ার একটা পসিবিলিটি আছে, কারণ তাতে ওই ওষুধটাতে এখন পার্সিয়াল সিমিলারিটি হইলো রুগীর আছে। পার্সিয়াল কেন বললাম? কারণ এটা ডিপার লেয়ার, আউটার লেয়ারে এই সুপারফিশিয়াল ওষুধ দেওয়া হইতেছে, সেটা আমার প্যালিয়েট করতে হবে। যাই হোক, পার্সিয়াল সিমিলারিটি যেটা তার মেইন ওষুধ, ওটা এখন পার্সিয়াল সিমিলার, ওটা যদি দেই তাহলে পুরো কেসটা লন্ড পাইলা দিলেও রোগীর 12টা বাজবে এবং হায়াত তো সম্ভবতা, এমনকি মোস্ট প্রবাবলি ইউথানাসিয়া হওয়ার পসিবিলিটি থাকবে, অর্থাৎ ব্যথা কমে যাব, রোগী মারা যাবে। এই ঘটনাটা ঘটার পসিবিলিটি হাই থাকবে। ইউথানাসিয়া ওইভাবেই করতে হয়, একটা রোগীরে দিতে হয় তখন হাই পোটেন্সিতে, তার যে ডিপার রোস্টটা রয়েছে সবচাইতে ভালো ডিপ মেডিসিন যেটা হয়, আর্সেনিক অ্যামালগাম হোক, ল্যাকেসিস হোক, সালফার হোক, আমি দেখছি ইউথানাসিয়া আইনগত ব্যাপার সেবার আছে, বেশি কথা কথা বলা। তো ইউথানাসিয়া আরামসে হয়ে যায়, কথাটা বুঝছেন কিনা? তো তখন এই প্রেসক্রিপশনটা করলাম। ঠিক এইরকম মেন্টাল প্যাথোলজির ক্ষেত্রেও আপনি যদি ওই সময় তার একদম সুগভীর লক্ষণ নিয়ে, মানে আপনি কোনো রাইছে ওই 3টা লক্ষণ দিয়ে প্রেসক্রিপশন, অন্য একজন ডাক্তার দিয়ে কইতে পারে, আরে ভাই আপনি তার তো বিস্তারিত দেখেই না, ভাই অ্যাকিউটের মধ্যে আমরা বিস্তারিত দেখি না, অ্যাকিউট দেখি বিস্তারিত দেখি, আর নগদে তার সবকিছু অ্যাকিউটই বাড়ছে। আমার এখন পরিবর্তিত লক্ষণগুলাই আউটার লেয়ার, কাজে আমার এখন এই আউটার লেয়ারের উপরে প্রেসক্রিপশন করা লাগবে, ডিপার লেয়ারে প্রেসক্রিপশন করা যাবে না। অর্থাৎ এই যে পুরো আলোচনাটা আমি আজকে করলাম মেন্টাল সিমটমসের, এই পুরো আলোচনাটাতে আপনারা একটা জিনিস মনে রাখলেই হয় যে শরীরের লক্ষণে, ওই যে শুরুতে যেটা করেছিলাম হানিম্যান দা আমাদের শিখাইছে যে শরীরের লক্ষণের থেকে মানসিক লক্ষণে আলাদা কোনো ট্রিটমেন্ট সেম। 7 মিনিট আছে, এবারও কোশ্চেনের টাইম। আরেকটা ক্যাটাগরি আমি বলে দিই, আরেকটা ক্যাটাগরি আছে যেটা আসলে ঠিক এই ক্যাটাগরি কোনোটাতেই পড়বে না, আপনি ফালাইতে পারেন, কিন্তু আসলে এটা কোনো না, না সাইকোটিক না নিউরোটিক, কিছুতেই পড়ে না, সেটা হলো ডিমেনশিয়া। বিশেষ করে এইজ রিলেটেড ডিমেনশিয়া, বয়সজনিত যে বাতুলতাটা তৈরি হয়, বাতুলতা আমরা বলি বাংলায় ব্যবহার করা হয়, বয়সজনিত বাতুলতা, ও যাওয়ার জিনিস না, অ্যাকচুয়ালি হয়তো ওটা রিমিশন হয় কম। আমি দেখছি একটা ডিমেনশিয়া রোগী ক্লেপ্টোম্যানিয়া হচ্ছে, ক্লেপ্টোম্যানিয়া, ও জেনে যায় এনে চুরি করে যায়, জেনে যা পায়, মানে ছোটখাটো জিনিস, বড় ধরনের পুকুর চুরি করেন তা না, ওই দোকান থেকে চকলেট চুরি করে খাবো, খাইক বা না খাই চুরিটা করবা,
ও রানী ভিক্টোরিয়া ইয়ের ইংল্যান্ডের এক রানী ছিল, ওটা এখন আর খুব একটা আজব জিনিস না। যাই হোক, ডিমেনশিয়ার লক্ষণ। কেউ কেউ আছে ও খিদা যতই খায় খালি ও আমার খাবার দেয় নাই, খিদা লাগবে, এটা ডিমেনশিয়া। এই ডিমেনশিয়া আসলে অ্যাকচুয়ালি এটারে কিভাবে বিবেচনা করা যায়? যেমন ধরেন আপনার 40-এর পরে চোখে প্রেসবায়োপিয়া দেখা দেয়, চালসে ফালসে যে কয়, ও ঠিকঠাক মতো যাবো না, কিন্তু এটা কন্ট্রোলে রাখা যায়, তাই না? বয়সজনিত যে ধরনের উইকনেস বা বয়সজনিত যে সমস্ত বয়সজনিত যে সমস্ত ডিস্টারবেন্স গুলো আপনারা একটু মনে করে দেন, ওই একটু প্রস্রাবের ফ্লো উইক হইছে, এই সেই, এই জিনিসগুলো যেমনি পুরাপুরি খেদানো যায় না, কারণ এটা অর্গানের নিজস্ব দুর্বলতা, এমনি মনেরও নিজস্ব কিছু দুর্বলতা তৈরি হয়। মন আর নিজের ওইভাবে অপারেট করতে পারে না একটা বয়সের পর। তো তখন যে জিনিসটা হয় তা হলো ডিমেনশিয়া। এগুলারে অনেকটাই কমানো যায়, অনেকটা কন্ট্রোলে রাখা যায়, কিন্তু পুরোপুরি রিজলভ হয়তো হবে না। দু একটা হইতেও পারে, খুব আর্লি যদি আপনি ট্রিটমেন্ট করতে পারেন রিজলভ হইতে পারে, কিন্তু আসলে এটা রিজলভ করার জিনিস না। একটা পচন মানে কি কয় ক্যাটাবলিজমিক প্রসেস, ক্ষয় হওয়ার একটা প্রসেস। এই বয়স হইলে ক্ষয়টা হবে, ও কেউ ফিরাইতে পারবে না। এই কারণে এই জিনিস। তো এই হলো প্র্যাকটিক্যালি আপনারা যা পাবেন, এর বাইরে আসলে খুব বেশি আপনারা পাবেন না। মানে আর খুব এক্সটেন্সিভ চিন্তাও করার দরকার পড়ে না। আমরা মাথাটারে ভারী ভারী করে ফেলার লাভ নাই। খুব বেশি ইনফরমেশন আর খুব বেশি আগলা চিন্তায় আমাদের ক্ষতি করে, ভারী করে ফেলায়। তো শিখছিলাম আমি শার্লক হোমসের একটা কারেন্ট আজকে সারাদিন আছিল না, আইপিএস গেছালগা শেষ হয়ে সম্ভবত আবারও চলে গেছে কারেন্ট। এই কারেন্ট আসলো আল্লাহ মাহবুব জানে। বন্ধ হয়ে যাবো যদি বাই চান্স যদি আমার আইপিএস শেষ হয়ে যায়, এই কারণে করলাম। যেটা বলতেছিলাম, শার্লক হোমসের একটা বইতে আমি পড়ছিলাম একটা, ওই ওয়াটসন তো সাগরেদ ওটার রুমমেট। তো একবার বইয়া বইয়া ওয়াটসন ক্যাটাগরি করে পার্মানেন্ট অর্গান ড্যামেজ, নো কিওর, রাইট, অ্যাবসলিউটলি। আরেক আরেক দৃষ্টিকোণ থেকে সুন্দরভাবে এক্সপ্লেনেশন আছে। দেখছে যে খুব ইয়ের শার্লক হোমসের জ্ঞানের ধরনটা খুব অদ্ভুত। রাজনীতি সম্বন্ধে ভালো জ্ঞান, যদিও সে রাজনীতি করে না। কেমিস্ট্রি তুখার, নৃতত্ত্ববিদ্যা, মাটির বিদ্যা, ভূতত্ত্ববিদ্যা, সাংঘাতিক জ্ঞান। কিন্তু খেলাধুলা সম্বন্ধে জিরো, সাহিত্য জিরো। মানে এই এরকম অদ্ভুত ক্যাটাগরি, একদম জিরো, একদম এক্সট্রিম। কেন জিজ্ঞাসা করে, তোমার এটা আমি তালিকা করলাম তোমার জ্ঞানের বহর, এ তো আজব। আসলেও আজব, আপনারা যদি গল্পটা পড়েন তখন দেখবেন। তখন কয় যে আমি আমার ইনফরমেশন গুলো মস্তিষ্কে রাখি, কিন্তু যেটা দেখি যে আমার জন্য প্রয়োজনীয় ওটা ফলাই, মস্তিষ্ক করে ওভার বার্ডেন করবে কেন। যাই হোক, এইবার বলেন আপনাদের কোনো কোশ্চেন আছে কিনা? তো দ্রুত বলেন, কারণ হইলো যে কোনো সময় চলে যেতে পারে কারেন্ট, বন্ধ হয়ে যাবে একবারে, পরে ক্লাসও করতে পারবো না যদি বন্ধ হয়। জানি না কি হবে। দ্রুত বলেন, দ্রুত। কোশ্চেন থাকলে, আর যদি বুঝে দ্যাটস ওকে ফাইন। জি শ্যামলদা বলেন। কুইক। স্যার, হুম হুম। অনেকেই বলে যে মেন্টাল সিমটমের জন্য হাই পোটেন্সি ব্যবহার করতে হবে, এই ব্যাপারে যদি একটু বলতেন স্যার। এই কনসেপ্টটা বার্নেট রেজে একজন কইছিল এই কথাটা, তার ছাত্র। দেখবেন ওই 50 রিজন ফর বিং এ হোমিওপ্যাথ ওই বইটাতে আছে, একটা চ্যাপ্টার এটা আলাদা। তো কইছে যে মানুষ একটা রুগী আইছে, কইছে যাও তুমি বাজারে যাও, নেট্রামিউরের রুগী দেন সবচেয়ে কম যেটা বাবা পড়েছে এটা নিয়ে আও। নিয়ে আইছে, দিছেন 6x, পাইছে হলো 6x, ওই 6x দিছেন, রুগী ভালো হয়ে গেছে। এখন এটার কি বলবেন? অ্যাকচুয়ালি পোটেন্সির সিস্টেমটা নির্ভর করে মানুষের লেভেল অফ হেলথের উপরে, কোন জায়গায় কোন সিমটমস তার উপরে না। যদিও পরোক্ষভাবে একটা সম্পর্ক অনেক সময় থাকবে, অনেক সময় না, পরোক্ষভাবে একটা সম্পর্ক আছে। তবে চিন্তার জন্য যে সেন্টার পোটেন্সি তা হলো লেভেল অফ হেলথ, কোথায় দেওয়া দিছে তা না, চিন্তার সেন্টার ওটা না। মানসিক লক্ষণের জন্য আপনার হাই লাগবে এরকম নাও হইতে পারে। সত্যিকারের মানে
আপনি যদি পোটেন্সি সিলেক্ট করা সত্যিকারের পদ্ধতি এবং বিবেচনা মূল্যায়নে আয়ত্ত করেন, তখন রুগী বুঝে আপনার 30ও লাগতে পারে, 6ও লাগতে পারে, সিএমও লাগতে পারে। তবে সাধারণভাবে ইন জেনারেলি এটা ধারণা রাখা, আমরা অনেক সময় কি করি বলি না যে একজন মানুষের প্রেশার 120/80, আমরা বলি এই কথাটা কি সত্য? না, এটা একটা দুর্দান্ত মিথ্যা। কোন মানুষের প্রেশারই, আপনি যদি 100 জন রোগীর প্রেশার মাপেন, দেখবেন মানুষ লাইফ লিড করতেছে, তার 95 না 98 জনের প্রেশারই 120/80 নয়, তার থেকে ভিন্ন। তাহলে আমরা কিভাবে এটা স্ট্যান্ডার্ড বলি? এবং তারা সুস্থ, তারা কিন্তু হার্টের কোনো রোগে আক্রান্ত না। তাহলে কেমনে করে এটা 120/80 হয়? যদি 98 জনেরই আলাদা হয়, আসলে এটা একটা স্ট্যান্ডার্ড চিন্তা রাখা হচ্ছে, একটা পাইভটাল চিন্তা, যে আমি এইটাতে শুরু করলাম চিন্তা, এরপরে আমি আমার ফ্যাক্টর গুলা বিবেচনা করে নিয়ে মডিফাই করে যেটা পারফেক্ট হয়। যেমন একজন ব্যক্তির বংশের সবার হাইপার টেনশন, এবার তার যদি লো হয় বা নর্মাল 120/80 হয়, তাহলে বুঝতে হবে ডাল মে কুছ কালা হে, তার থাকার কথা হইলো 90 এর উপরে এবং 100 এর উপরে, উপরের ডা 140 এর উপরে। কথাটা বুঝছেন কিনা? এবং ওটা যদি হয় তাহলে নর্মাল। আরেকজন ব্যক্তির বংশ জুড়ে লো, এবার তার যদি 90/70 হয়, নর্মাল। এই কনসার্নেবল ব্যাপার নয়, তার মানে ওটা তার জন্য নরমাল। এইভাবে প্রত্যেকটা পার্টিকুলার ব্যক্তিকে আমাদের কনসেন্ট্রেট করতে হয় যে আসলে তার ক্ষেত্রে কোনটা স্বাভাবিক, কোনটা অস্বাভাবিক। শারীরিক অবস্থার উপর স্যার। রাইট, শারীরিক সবকিছু স্বতন্ত্র ইন্ডিভিজুয়ালাইজিং থট। তো যেটা বলতেছিলাম, একইভাবে একইভাবে পোটেন্সির ক্ষেত্রটাও এইটা। আপনি একটা সাধারণ চিন্তা রাখতে পারেন যে মানসিক রোগ যেহেতু হইছে, তার মানে মিন করে হয় বংশে রোগের প্রবণতা বেশি, অথবা সাপ্রেশন হইছে বা এই সেই ধরে ধরে কমে গেছে। ওকে, তো যদি এই ঘটনাগুলা ঘটে তাহলে স্বাভাবিকভাবে আমাদের একটু হাইপোটেনসির দিকে লাগার কথা, তাই না? এইটা হলো স্ট্যান্ডার্ড চিন্তা, মানে একটা স্বাভাবিক চিন্তা লাগার কথা, কিন্তু এটা অ্যাবসলিউট চিন্তা নয়। এটা মাথায় রাখবেন, এটা অ্যাবসলিউট চিন্তা নয়। এইবার আমি আমার কেসের ওই ইন্ডিভিজুয়ালাইজিং ক্যারেক্টারিস্টিক গুলা বিবেচনা কইরা আমার এই পার্টিকুলার কেসটাতে কতটুকু লাগবে এটা হইতে হবে। ওকে, পরিষ্কার? জি স্যার। ও আমি দেখছি অ্যাকিউট ম্যানিয়া 200-তে নাই, ওষুধ কি করবো, অ্যাকিউট এখন 200 দিছে, ভালো হয়ে গেছে। আবার সিএমও দিছি, সিএম থাকলে সিএম দিছি, 15 দিছি, অ্যাকিউট তো হাইপোটেনসিটি, ভালো হয়ে গেছে। ও কিছু না, ওষুধটা কারেক্ট হওয়াটা বড়। সবসময় মনে রাখবেন পোটেন্সি সেকেন্ডারি, একদম মারাত্মক ভাবে সেকেন্ডারি। আমার কথাটা বুঝছেন কিনা? ঠিক স্যার। ঠিক আছে। তো এখন 32 বাজে গেছে, আজকের মতো তাহলে আমি ক্লাস শেষ করে দিই। পরের ক্লাসটা আবার 15 মিনিট পরে, তাই না? পরের ক্লাসে। আর আপনারা তাহলে এরপরে আমাদের মনে একটা ডিসসেকশন ক্লাস আছে সামনের সপ্তাহে, ডিসসেকশন ক্লাস আছে সামনের সপ্তাহে, যে কোনো একটা কেস ডিসসেক্ট করবো আবার, সেকেন্ড ডিসসেকশন ক্লাস। স্যার আমার একটা প্রশ্ন আছে ছোট মতো। ওকে ওকে ওকে, বল। স্যার এই যে মেডিসিনের মধ্যে যে পার্সোনালিটি সিমটমস গুলো থাকে, যেটা মানুষের ব্যক্তিত্বের গঠন করে স্যার, তো স্যার এই সিমটমস গুলো মেন্টালি ইলনেস এর স্যার আপনি যে ক্যারেক্টারিস্টিক করলেন যে একটা মাইন্ড ইলনেস একটা মাইন্ড সিমটমস, তো স্যার এটা কোন ক্যাটাগরির মধ্যে যাবে আর কখন এটা ইম্পর্টেন্স হয় কেসের মধ্যে প্রযুক্ত হয়? আসলে একটা দালান যেমনি ইট দিয়া তৈরি হয় না, এমনি মেন্টাল ইলনেস গুলা সবই মেন্টাল সিমটমস দিয়া তৈরি হয়। আমরা কনসেন্ট্রেট করুম আগে হইলো যে মানে ওই সিমটমস গুলা, ক্যারেক্টারিস্টিক সিমটমস গুলা, এগুলো হলো খাসা, রড এবং তার অন্যান্য সিমটমস গুলা মিলায় হলো কি পুরোটা দালান তৈরি হবো। আপনার একটা চিত্র আসবে, আপনি আপনার মধ্যে শুধু মনে রাখতে হবে যে এগুলার কম্বিনেশন হবে। ব্লক গুলা যেমন যে পোলাহানে যে খেলে 20টা ব্লক দিয়ে যেমনি 10 রকমের আকৃতি তৈরি করা যায়, ঠিক এইরকম আপনি যে মেন্টাল সিমটমস এবং মেন্টাল কি বলে এটার নাম, ক্যারেক্টারিস্টিক সিমটমস গুলা নিয়ে যে বা কিনোটস গুলা নিয়ে যে ভাবলেন, এগুলো অনেক ধরনের রকম ভেদ ভাবে মন ম্যানিফেস্ট করতে পারে। এগুলা খুব ডিপ হইলো, এগুলাতেই কনসেন্ট্রেট করলো, তখন আমরা ইলনেস করি। যখন এইগুলাতেই কনসেন্ট্রেট করে নাই, কিছু ফিজিক্যাল সিমটমস আছে, এখান দিয়ে কয়েকটা লক্ষণ আছে, তখন এটা মেন্টাল সিমটমস। অ্যাকচুয়ালি পার্সোনালাইজেশন, একজন ব্যক্তি একজন ওষুধের মতো হবে,
এই চিন্তাটা মানে পারফেক্টলি একটা ওষুধের মতো হবে, এই চিন্তাটা খুব একটা সুবিধাজনক চিন্তা না। এটা খুব বেশি পাবেন না। বেশিরভাগ সময় আপনি কয়েকটা বৈশিষ্ট্য পাবেন, কয়েকটা ইট, ২টা রড, ২-৩টা সিমেন্ট পাবেন, এর বেশি কিছু না। আপনি অবিরত আপনার পার্সোনাল এক্সপেরিয়েন্স কি কয়, আপনি একদম হুবহু ওষুধের মতো ক্যারেক্টার সবদিকে কয়টা পাইছেন বিগত? অনেকটা মিলে, একটা পোর্শন মিলে স্বাভাবিক, কারণ একটা ওষুধের অনেকগুলা পোর্শন থাকে। যে লাইকোপোডিয়াম একটা পাইছেন, ফিজিক্যাল কয়েকটা ক্যারেক্টারিস্টিক্স পাইছেন, মেন্টাল ২-৩টা বৈশিষ্ট্য খুব গুরুত্বপূর্ণ ভাবে পাইছেন, ওইগুলো কয় কি নোট। কিন্তু একদম আচ্ছা। লাইকোপোডিয়াম সাইজে আইছে, এরকম কয়টা পাইছেন? না স্যার, হয় না। তাইলে আমাদের কনসেন্ট্রেট করতে হবে হলো ওভারঅল স্ট্রাকচারটা ইট এবং রডের ভিত্তিতে, ক্যারেক্টারিস্টিক সিম্পটমস, কি নোটস, ইম্পর্টেন্ট সিম্পটমস, এইগুলার ভিত্তিতে দেন তার ম্যানিফেস্টেশন বহুভাবে হতে পারে। এই আনা তখন আপনি এক্সপ্লেন করতে পারবেন, যে এই ওষুধটা এই ধরনের অবস্থায়, যেহেতু আপনি অনেকগুলা ক্যারেক্টারিস্টিক জানেন, অনেকগুলা বেসিক জানেন, ওই যেটা আমি এতক্ষণ বললাম যে রড এবং সিমেন্টের রড এবং ইটের খবর জানেন। এইবার আপনি জানেন আচ্ছা। যে এই ধরনের পরিস্থিতিতে এই পার্টিকুলার রোগীটা এইভাবে রিঅ্যাক্ট করবে। কথাটা বুঝছেন কিনা? এই ধরনের ওকে তখন আপনি প্রেডিক্ট করতে পারবেন, তখন আপনি ওষুধটা বুঝলেন। অ্যাকচুয়ালি কোন একটা পিকচার মুখস্থ কইরা একটা বিল্ডিং এর একদম সব মুখস্থ করছেন আপনি। আপনি কি আসলে ইঞ্জিনিয়ার হইছেন? অন্যায়। কিন্তু আপনি যখন রড, সিমেন্ট, বালু, ইট এগুলাতে যখন কনসেনট্রেট কইরা এগুলারে যখন মডিফাই করে ব্যবহার করতে পারেন, তখন আপনি ইঞ্জিনিয়ার। কেউ যদি ম্যাথমেটিকা বুঝবার চায় আর কোন একটা পিকচারে যদি এক্সট্রিম ধইরা আল্টিমেট ধইরা খালি ওটা মুখস্থ করে, সে সারা জীবনেও ম্যাথমেটিকা শিখতে পারবে না। ম্যাথমেটিকাতে একটা ওষুধের বুঝা নিয়ে মডিফিকেশনটা শিখতে হয়। আর এই বুঝার জন্য তার যে সিম্পটমস গুলো আছে ওইগুলোর প্রশ্ন করতে হয়, বাবা তুমি কেন? লাইকোপোডিয়াম তুমি কৃপণ কেন? লাইকোপোডিয়াম তুমি কৃপণ থাকা সত্ত্বেও অমুক জায়গাটাতে এত টাকা খরচ করলা কেন? তখন কবো যে পাওয়ারের জন্য আমি না তওবার যাই, এই কারণে ব্রিজ বানাইছি। তখন দেখবেন আরেকটা সিম্পটম, লাভ ফর বা ক্যারিং ফর পাওয়ার, ডিজায়ার পাওয়ার, লাইকোপোডিয়াম। তো আচ্ছা। এইবার বুঝতে পারছেন এখন রফিকুল্লাহ সাহেব? হ্যাঁ স্যার। আর তাহলে সবাই স্যার মোটামুটি মাইন্ড সিমটমস প্লাস মাইন্ড ইলনেস অ্যাবনর্মালিটি স্টেটে থাকলে তখন সেটা পরিবর্তিত অবস্থার জন্য আমাদেরকে প্রয়োগ করতে হবে, আর যখন দেখা যাবে স্বাভাবিক অবস্থার মধ্যে আছে তখন সেটা পার্সোনালিটির অন্তর্গত, তখন কনস্টিটিউশন ট্রিটমেন্টের জন্য সেটাকে রেখে দিতে হবে। একদম সুন্দর। রাইট স্যার? কারণ তখন তো আর ওটা মেন্টালি ওয়ান সাইডেড হয় নাই। আমরা ওয়ান সাইডেডলি চিন্তাও করব না, আমরা টোটালিটি বের করার চেষ্টা করব। কিন্তু যখন কেসটা ওয়ান সাইডেড হবো, মেন্টাল ইলনেস, তখন আমরা ওয়ান ওকে। সাইডেড ট্রিটমেন্ট দিই। পরিষ্কার? একদম স্যার। ওকে। তার মানে স্যার ওই যে ওয়ান সাইডেড হলে মেন্টাল ইলনেস, ইলনেস আর যদি ওয়ান সাইডেড না হয় তাহলে ওটা সিমটম। সিম্পটমস। এই কারণে এই যে পর ক্লাস রাখছি, যে একটা ক্লিয়ার হয়ে গেল। এইগুলা কোনো জায়গায় আলোচনা হয় নাই, কোনো বইতেও না। এই যে আজকে যে আলোচনাটা আপনারা শুনলেন, এই যে একটা বই করা যায়, কোথাও নাই, পাবেন না এটা। মেন্টাল ইলনেস হলে স্যার এটাকে আমরা সেন্টার অফ গ্র্যাভিটি হতে ধরে হ্যাঁ, নিতে পারি। যখন সেন্টার অফ গ্র্যাভিটি তো বটেই, যখন ওয়ান সাইডেড হয়ে গেল তখন মেন্টাল সেন্টার অফ গ্র্যাভিটি বা ইমোশনাল সেন্টার অফ গ্র্যাভিটি, তখন পুরো কেসটা ওখানে চলে গেল। ঠিক আছে। তো আজকে শেষ করি, কারণ এরপরে আবার ক্লাসটা আর স্যার মাত্র আরেকটা 7 বলি, মিনিট আছে। একজন হ্যাঁ। বড় লেখক স্যার ওই পাগলের চিকিৎসা করতেন। উনি ওই পাগল হওয়ার আগের হিস্ট্রিটা নিতেন, মানে আগে সে কি অবস্থা ছিল ওর উপর বেস করে ওষুধটা দিতেন। এটা স্যার কেমন? ওটা বলতে পারো না, হানিম্যান এটা তো আমাদের শেখার নাই। ঠিক অপোজিট, হানিম্যান যা শিখাইছেন তার ঠিক অপোজিট, ওটা কেমনে করে করছে সে জানে, ওটা আমি বলতে পারবো না। আমি অর্গাননে যা আছে হানিম্যান যা শিখাইছেন সেটা সম্বন্ধে ডিসকাস করতে পারি, তাই না? মানে ঠিক আছে। প্রেজেন্টটা নিয়েই করতে হবে, এই তো? প্রেজেন্ট স্টেট, প্রেজেন্ট সিমটমস বলতে তাও না, প্রেজেন্ট স্টেট, চেঞ্জিং স্টেট না। একজন রোগী যে অবস্থায় আসছিল তার থেকে চেঞ্জ হয়ে আপনার কাছে আসছে, হানিম্যান এটাই শিখাইছেন যে তোমার প্রেসক্রিপশন করতে হবে চেঞ্জ স্টেটের উপর, দেন মেন্টাল সিমটমস এর অনুযায়ী দেখেন আপনি
ওই অ্যাফোরিজমেও লেখা এটা। ঠিক আছে, থ্যাংক ইউ। ঠিক আছে, আল্লাহ হাফিজ তাইলে। হ্যাঁ, শুভরাত্রি পরের স্যার। ক্লাসে সময় হয়ে গেছে। আল্লাহ হাফিজ, গুড নাইট। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম